শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি রেডিও সাগরদ্বীপের জানতে চাই অনুষ্ঠানটির উপস্থাপনায় আপনাদের সাথে আছি পাপিয়া সুলতানা। আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন শিরিন ইসলাম, আবৃত্তি শিল্পী। প্রিয় শ্রোতা, আমরা প্রথমেই আমন্ত্রিত অতিথির সাথে পরিচিত হয়ে আসি। আমন্ত্রিত অতিথি, আপনাকে রেডিও সাগরদ্বীপের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমি শিরিন ইসলাম, আমি আবৃত্তি শিল্পী। ঢাকায় আমি বিগত 25 বছর ধরে আবৃত্তি করছি। তো এখানে প্রজেক্টের কাজে আমি নোয়াখালী ইউনিভার্সিটি এসেছিলাম। তো সেখান থেকে আবার আমরা একটু সমুদ্র দেখবার জন্য হাতিয়াতে এসেছি। হাতিয়াতে এসেই এই হাতিয়াবাসীর সঙ্গে আমার আজকে পরিচয় হচ্ছে এই রেডিওর মাধ্যমে। তো আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের হাতিয়া দ্বীপে এসেছেন, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের দ্বীপ উন্নয়ন সংস্থায় আপনারা উঠেছেন। দ্বীপ উন্নয়ন সংস্থায় আপনাদের কেমন লেগেছে? প্রত্যন্ত গ্রামে বা দ্বীপাঞ্চলে এরকম একটা রিসোর্ট আপনাদের কেমন লেগেছে এবং কোনো পরামর্শ থাকলে যদি বলেন। না, আমি তো আসলে ভাবতেই পারি নাই। আমরা আমাদের গ্রুপের প্ল্যান ছিল যে আমরা নোয়াখালী বিশ্ববিদ্যালয়ে 2 দিন আমরা শিক্ষা নিয়ে একটা গবেষণামূলক প্রজেক্টে এসেছি। তো সেইখান থেকে আমাদের 2 দিন প্রজেক্ট, আমরা 27-28 দিন প্রজেক্টের কাজ করেছি। তারপরে আমাদের একটু হলো যে আমরা যেহেতু নোয়াখালীর পাশেই হাতিয়া, এখানে আমরা সমুদ্রের কাছাকাছি এসেছি, তো দেখতে যাব। হাতিয়ায় ঢুকে আসলে এইরকম একটা জায়গা, মানে এই দ্বীপ উন্নয়ন সংস্থা, যেটা ঢুকেই আমি একটু শুনছিলাম যে বিশাল জায়গার উপরে এটা করা, এবং এখানে নাকি হাতিয়াবাসী অনেকে টিকিট কেটে দেখতে আসে। তো আমি দেখলাম যে সত্যিই তাই, এবং আমি তো মুগ্ধ যে এই হাতিয়াতে এত সুন্দর একটা জায়গা আছে এই দ্বীপ উন্নয়ন সংস্থার মতো। আমার ভীষণই ভালো লেগেছে। আমার মনে হচ্ছে আমি আগামীতে আবারও আসবো, এবং আমার যারা পরিচিত আছে, যারা কেউ, আমি যদি জানি যে হাতিয়ায় কেউ আসবে, তাহলে আমি অবশ্যই বলবো যে এই জায়গাটা অন্তত ঘুরে যেতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা তো দেশে বিদেশে অনেক রিসোর্টে হয়তো অবস্থান করেন বা অনেক রিসোর্টে যাওয়া হয়, থাকা হয়। দ্বীপ উন্নয়ন সংস্থায় আরো কি হলে আপনাদের জন্য, মানে যারা এখানে ঘুরতে আসেন বা বেড়াতে আসেন, তাদের জন্য ভালো হতো? না, আমাদের তো পর্যটন নিয়ে উন্নাসিকতা আছেই। আমাদের যারা উপরের লেভেলে আছেন, তারা কিন্তু আমাদের দেশটা কিন্তু অনেক সুন্দর, অনেক দেখবার মতো অনেক জায়গা আছে, অনেক পর্যটন এরিয়া আছে, যেটার সুরক্ষা দরকার, যেটার যত্ন দরকার। এবং এই যত্নটা তো আসলে কেউ এককভাবে করতে পারবে না, এটা একটা প্ল্যানিং দরকার, রাষ্ট্রীয় প্ল্যানিং। হ্যাঁ, তো সেই প্ল্যানিংটা হচ্ছে না। আমি কালকে গিয়েছিলাম বিকেলে কমলার দিঘি, যে বিচটা, মানে এত সুন্দর একটা বিচ, মানে বলছিল যে এখানে অনেকগুলো বিচ আছে। এগুলো তো পর্যটন এরিয়া হতে পারে, এগুলো তো শুধু এই এলাকার মানুষ না, সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ দেখতেও আসতে পারে। কিন্তু এটার কিন্তু কোনো যত্ন নাই। মানুষ যে হাঁটবে বিচে, বা ওই বিচ টুকু দেখতে যে যাওয়ার রাস্তাটুকু, হ্যাঁ, সেইগুলো যে উন্নয়ন দরকার রাস্তা, সেটা কিন্তু করছে না। এটা কিন্তু এলাকাবাসী বা এই এলাকার যারা প্রতিনিধিত্ব করবেন তাদের দায়িত্ব, মানে যারা সরকার গঠন করবে বা রাজনীতি করছে যারা, মানে এই এলাকার তো প্রতিনিধি আছে। এটা দেশ, মানে রাজনীতি পলিটিক্স করে হয়তো তারা ঠিক করেছেন যে তারা এই এলাকাটার প্রতিনিধিত্ব করবেন। তো সেইখানে সাধারণ মানুষ কিন্তু তাদেরকে ভোট দিয়ে বা পছন্দ করে কিন্তু একটা নির্বাচন করেন, কিন্তু উন্নয়নটা আসলে এভাবে হয় না। আমার কাছে মনে হচ্ছে যে দরকার। এবং দ্বীপ উন্নয়ন সংস্থা যেটা, উনি যথেষ্ট গুছানো, এখানে ভিতরে অনেক গুছানো। আরও মানে যদি এটাকে মানে সাধারণের কাছে পৌঁছে দিতে চান, যে সাধারণে আসবে দেখবে, তাহলে আরেকটু সুবিধা কিভাবে দেওয়া যায়, তাদের বিনোদনের জন্য আরেকটু কি করা যায়। যেমন বাচ্চারা এসে শুধু এখানে দোলনা আছে কিছু, আমি দেখলাম যে আরো কিছু যে দরকার, বা বসে যেন সবাই একটু ভালোভাবে একটু ভালো সময় কাটাতে পারে, সেই জন্য একটু ছাউনি দরকার। রোদের সময়গুলোতে তারা কি করবে, যদিও অনেক গাছ আছে, তারপর আরো গুছানো। কিন্তু দ্বীপ উন্নয়ন সংস্থা যথেষ্ট গুছানো। আমি বলছি টোটাল হাতিয়া জায়গাটাই যদি আরেকটু প্ল্যানিং করে করা যেত, তাহলে অনেক সম্ভাবনাময়। হ্যাঁ, আমাদের দেশে কিন্তু ওই যে পর্যটন খুব সম্ভাবনাময়, কিন্তু আমরা করছি না আমাদের দৃষ্টিভঙ্গির কারণে। যদিও ধরেন আমরা কক্সবাজার যাই, কক্সবাজার বা রাঙামাটি বা বান্দরবান, এগুলো পর্যটন এরিয়া, কিন্তু মানুষের দৃষ্টিভঙ্গি কি ভালো?
মানে মানুষ কি সেফ ওইসব এরিয়াতে গিয়ে? মেয়েরা একটু পোশাকের জন্য হেনস্থা হয়, কিন্তু পর্যটন এরিয়াতে কিন্তু এগুলো চলে না। আমরা তো ধরেন ইন্দোনেশিয়া গিয়েছি, মুসলিম কান্ট্রি, কিন্তু আমরা দেখেছি যে পর্যটকরা কিন্তু সেফ। ওরা কিন্তু যেমনই পোশাক পরুক, শর্ট লং, সেটা ওদের কোনো যায় আসে না, কারণ ওরা জানে যে ওদের এটা মানে ওদের দেশটা দেখবার মতো অনেক জাতি আসবে, অনেক মানুষ আসবে সারা বিশ্ব থেকে। তারা কি পোশাক পরলো সেটা তাদের দেখার বিষয় না, তাদের দেশের এই যে বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে এইটা তাদের দেখার বিষয়। এই সেক্টর থেকে তাদের দেশ অনেক আয় করছে, হ্যাঁ, এইটা তাদের দেখার বিষয়। আমরা সেই জায়গায় ভুলে যাই, আমরা ওই জায়গায় এখনো পৌঁছাইতে পারিনি, আমাদের মানসিকতা পরিবর্তন করা দরকার, পিছাচ্ছি, পিছনের দিকে যাচ্ছি। সেই জায়গাগুলো আসলে আমরা তো ব্যক্তিগতভাবে যার যার জায়গা থেকে আমরা আধুনিক হব, কিন্তু রাষ্ট্রেরও কিছু দায় আছে। শিরিন ইসলাম, আবৃত্তি শিল্পী, আপনার কাছে একটি কবিতা আবৃত্তি শুনতে চাচ্ছি। যাই হোক, আমি এখন রবীন্দ্রনাথের একটা কবিতা পড়ি, তারপরে আমি হয়তো, যদি আমি জানি না আরো পড়ার সুযোগ আছে কিনা। তো রবীন্দ্রনাথের হচ্ছে অসাবধান, প্রেম নিয়ে একটা কবিতা। আমায় যদি মনটি দেবে, দিও দিও মন, মনের মধ্যে ভাবনা কিন্তু রেখো সারাক্ষণ। খোলা আমার দুয়ারখানা, ভোলা আমার প্রাণ, কখন যে কার আনাগোনা নাইকো সাবধান। পথের ধারে বাড়ি আমার, থাকি গানের ঝোঁকে, বিদেশি সব পথিক এসে যেথায় সেথায় ঢোকে। ভাঙে কত, হারায় কত, যা আছে মোর দামি, এমনি করেই একে একে সর্বশান্ত আমি। আমায় যদি মনটি দেবে, দিও দিও মন, মনের মধ্যে ভাবনা কিন্তু রেখো সারাক্ষণ। আমায় যদি মনটি দেবে, নিষেধ তাহে নাই, কিছুর তরে আমায় কিন্তু করো না কেউ দায়ী। ভুলেও যদি শপথ করে বলি কিছু কবে, সেটা পালন না করি তো মাপ করিতেই হবে। ফাগুন মাসের পূর্ণিমাতে যে নিয়মটা চলে, রাগ করো না চৈত্র মাসে সেটা ভঙ্গ হলে। কোনোদিন বা পূজার সাজি কুসুমে হয় ভরা, কোনোদিন বা শূন্য থাকে মিথ্যা সে দোষ ধরা। আমায় যদি মনটি দেবে, নিষেধ তাহে নাই, কিছুর তরে আমায় কিন্তু করো না কেউ দায়ী। আমায় যদি মনটি দেবে, রাখিয়া যাও তবে, দিয়েছ যে সেটা কিন্তু ভুলেই থাকতে হবে। দুটি চক্ষে বাজবে তোমার নবরাগের বাঁশি, কণ্ঠে তোমার উচ্ছ্বসিয়া উঠবে হাসি রাশি। প্রশ্ন যদি শুধাও কভু মুক্তি রেখে বুকে, মিথ্যা কোনো জবাব পেলে হেসো সকৌতুকে। যে দুয়ারটা বন্ধ থাকে, বন্ধ থাকতে দিও, আপনি যাহা এসে পড়ে হেসেই তাহা নিও। আমায় যদি মনটি দেবে, রাখিয়া যাও তবে, দিয়েছ যে সেটা কিন্তু ভুলেই থাকতে হবে। অসাধারণ, অনেক সুন্দর হয়েছে, অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। নারীদের নিয়ে আরো একটি কবিতা আবৃত্তি শুনতে চাচ্ছি। আরেকটা কবিতা পড়ছি দর্শক হাতিয়াবাসীর জন্য, যারা আবৃত্তিকে ভালোবাসেন, যারা রেডিও শোনেন, তাদের উদ্দেশ্যে আমি আরো একটি কবিতা পড়ছি। এটা হচ্ছে নারীবাদী একটি কবিতা, নারীদের কথা বলেছে। আমাদের গ্রাম বাংলার নারীরা বঞ্চিত হয় প্রেমের ক্ষেত্রে, তো সেই জায়গায় গিয়ে নারীদেরই কথা, সেটা সাতসতী বিপ্লবের লেখা কবিতা হিস্সা। মানি নাই জালিয়াতির বিচার, চাই না শুধু জঠরের মন ভোলানি ভার, সমান সমান হিস্সা চাই আমার। সুখের হাটে আমি একলাই তো করি নাই বাজার, কলঙ্ক যদি হয় সেও কেন হবে না তার সমান অংশীদার। বাপের বেটা সে, মরদ একখান, বক্সিতায় ঘুরে বাঘের লাহান। লজ্জায় যদি না নামে তারও চক্ষের নজর, আমার কি দায়, দাক্কেন পরে একা আমার ভেতর। পাপ যদি হয় তারও হইছে সমান সমান, সে যদি পারে আমিও হইতে পারি সমান পাষাণ। ভালোবাসায় যদি খাস ছিল না এক প্রত্তি, সুখের যদি না ছিল এক প্রত্তি ব্যবধান, তবে সে সুখের যে ফসল এক প্রত্তি পড়া, তার কেন দোষ হয়, তারে কেন অস্বীকার চান। আমিও চিনি না ওরে, জানি না ওর জাত কুল বংশ পরিচয়। যে দ্বৈত সুখের নেশায় ওর জন্ম,
তা যদি পাপ গণ্য হয়, ওরে সেনুনের দায় আমারও একলার নয়। ভালোবাসার কিস্সাটাতে সেও ছিল সমান সরব, ঘুমহীন চোখে সেও কাটাইছে কত রায়। চাঁদের আলোয় ঘর থেকে বাইরে যখন হাতটায় ছিল নাকি ধরা আরেকখান হাত, আমার শরীরে কি একাই ডাক দিছিল নিশির আন্ধার? তারও কি ঘোর লাগে নাই, ডাকে নাই তার সুখের পাথার? তা কিসের এত বিচার আসার, কিসের এত বিচার আসার? যে আমার শরীরের সাথে শরীর মিলায়, সুখের ভাগ নেয় সমান হিস্সায়, সে কেন নিষ্পাপ থাকে? তার সুখের ফসল কেন পাপ হইয়া জন্মায়? সরায় নাও, সরায় নাও, সরায় নাও ওই এক রত্তিয়রে। চোখের সামনে থাকলে শুধুই মায়া বাড়ে, বুকের ভিতর মুসরায় উথাল পাথাল, আমারে দুর্বল করে, মুহূর্তেই করে পথের কাঙা। সুখের হিস্সা যদি সমান হইবার পারে, পাপের হিস্সাও আমার সমান চাই। সে যদি অস্বীকার যাইবার পারে, আমিও ওরে অস্বীকার চাই। কে বানাইছে এই নিয়ম, কে বানাইছে? ডাইক্কা আনো, তারে জিগাই কেন তার এমন নিদান? কেন সে খালি আমার শরীরে চিহ্ন কাটে? আমারে সারা কেন বাসে না ওই একরত্তি পড়া? আমারে সারা কেন বাসে না ওই একরত্তি পড়া? অনেক সুন্দর, ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। প্রিয় শ্রোতা, জানতে চাই এই অনুষ্ঠানের গ্রন্থনা ও সম্পাদনায় পাপিয়া সুলতানা, প্রযোজনায় রেডিও সাগরদ্বীপ ৯৯.২ FM। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী পর্ব শোনার আমন্ত্রণ রইল। শুভ বিদায়। এবং আমার আবার ওই হাতিয়াবাসীর প্রতি ভালোবাসা রইল।